আজকে তোমাদের যেরকম বলেছিলাম যে আগের দিনে কিছুটা হিন্টস দিয়ে রেখেছিলাম যে কিভাবে আজকে পড়াবো বা কোন জিনিসগুলো পড়াবো। অলরেডি আমরা গত ক্লাসে আমরা দেখেছি যে নামকরণ কিভাবে করা হয় না হয় এবং বিভিন্ন কার্যকরী গ্রুপগুলো কিভাবে তোমার জৈব যৌগ গঠনে সাহায্য করে বা সেগুলো কিভাবে চারিত্রিক বৈশিষ্ট্যটাকে নির্ধারণ করে জৈব যৌগের, সেগুলো পড়িয়েছিলাম। প্লাস তার সাথে সাথে আমরা আইসোমারিজম পড়েছিলাম এবং হোমোলোগাস সিরিজ অর্থাৎ সমবয়বতা এবং সমগণীয় শ্রেণী সম্পর্কে আগের দুটো ক্লাসে আমরা জেনেছি। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে যে বিভিন্ন জৈব যৌগগুলো, কিছু কিছু জৈব যৌগ আছে যেগুলো আমাদের কাছে খুব পরিচিত এবং খুব ইউজফুল, তাদের সম্পর্কে আমরা একটু একটু করে জানবো। ঠিক আছে, এবার এখানে দেখো শুধু ব্যবহার এবং উৎস জানলে কিন্তু হবে না, পাশাপাশি কিছু কেমিক্যাল রিয়াকশান তাদের আছে, যে রিয়াকশানগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, পাশাপাশি তোমরা কিন্তু এর উৎস এবং ব্যবহার এটা কিন্তু জেনে রাখবে প্রত্যেকটা জৈব যৌগেরই, যেমন মিথেন, তোমার ইথিলিন, অ্যাসিটিলিন, এই সব সম্পর্কে এখানে কিন্তু আছে। ঠিক আছে, এদের উৎস কোথায়, এদের ব্যবহারটা কি, এইটুকু কিন্তু জেনে রাখবে। এগুলো বলার কিছু না, এগুলো একটু মনে রাখতে হবে। দেখো এগুলো বোঝার তো কিছু নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, বেশ। তো প্রথম আমার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আমি মিথেন নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি একদম, যেটা আমি প্রথম দিয়ে শুরু করেছিলাম, প্রথম দিনও মিথেন দিয়ে, অর্থাৎ CH4। এই মিথেন গ্যাসটা যেরকম জৈব যৌগের কথা আমি প্রথমে বলেছিলাম যে জৈব যৌগরা কিন্তু বেশিরভাগই হচ্ছে দাহ্য পদার্থ, এরা নিজেরা দাহ্য। ঠিক আছে, অন্যকে জ্বলতে সাহায্য করে না, কিন্তু নিজে দাহ্য। সব মিথেনের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক তাই। মিথেন কিন্তু দাহ্য একটা, এবং তাকে যদি তুমি দহন করো, অক্সিজেনের সঙ্গে যদি তুমি এর রিয়াকশান করো, তাহলে খুব সিম্পলি যে একটা CO2 উৎপন্ন হবে, দেখেই বুঝতে পারছো, এবং H2O আমি সঙ্গে সঙ্গে পাবো। ঠিক আছে, তাহলে ব্যালেন্সটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে H2O আমি সঙ্গে সঙ্গে পাচ্ছি, তো জলীয় বাষ্প আকারে পাচ্ছি আমি সেটাকে, এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড বেড়েছে, কারণ হাইড্রোজেন যেহেতু ঢুকে আছে, বুঝতেই পারছো যে সেটা হবেই। তো এইভাবে আমি তাকে দহন করতে পারি, এবং এর সঙ্গে বিপুল পরিমাণে তাপশক্তি আমি পাবো। বিপুল পরিমাণে না পেলেও অনেকটাই পাবো, মোট কথা বেশ ভালো একটা তাপশক্তি পাবো। ঠিক আছে, আমরা তাপশক্তি পাবো। এবার এই তাপশক্তি তোমরা তো খুব ভালো করে জানো, আমি তোমাদেরকে লাস্ট যখন ইয়েটা পড়াচ্ছিলাম, আমি ওই মডার্ন ফিজিক্স, যেটা তোমার তেজস্ক্রিয়তা বা নিউক্লিয়ার ফিশন বা ফিউশন যখন পড়াচ্ছিলাম, সেখানে তোমরা দেখেছো যে কি বিপুল পরিমাণে শক্তি সেখানে রিলিজ হয়। মানে ওই শক্তির কাছে এই শক্তি কিন্তু কিছুই নয়, এই সামান্য তাপশক্তি খুবই অল্প কিন্তু। ঠিক আছে, তাহলেও এটা দাহ্য গ্যাস হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু দহনে সাহায্য করে না কিন্তু এটা। এবার মিথেনের যদি কেমিক্যাল রিয়াকশান কোনগুলো পড়তে হবে বলি, তাহলে এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে যে ক্লোরিনের সঙ্গে সূর্য আলোকের বিক্রিয়া। এটা হয়তো তোমরা পড়েছো বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়া যখন পড়েছো তখন মনে হয় এই উদাহরণটা পড়েছো। তো প্রতিস্থাপিত করে দেওয়া, একটাকে প্রতিস্থাপিত করে রিপ্লেস করে দিয়ে আরেকজন ঢুকে যাওয়ার জায়গায়। ঠিক আছে, তো সে ধরনের বিক্রিয়া এখানে একটা আমরা দেখব, যে মিথেনকে CH4 মিথেন, এটাকে যদি আমি ক্লোরিন গ্যাসের সঙ্গে যদি বিক্রিয়া করি, এবং সে সূর্য আলোকের উপস্থিতিতে, ঠিক আছে, সানলাইটে আমি রেখে যদি এই বিক্রিয়াটা ঘটাই, তবেই কিন্তু ঘটবে। এটা সানলাইট ছাড়া কিন্তু এটা হবে না এই বিক্রিয়াটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাবো যে একটা তোমার এই হাইড্রোজেনের চারটে হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে, এবং সেখানে একটা Cl ঢুকে যাবে। তাহলে বাকি হাইড্রোজেনটা কী হবে, একটা Cl ঢুকবে আর একটা Cl বাকি থাকবে, সেটা HCl আকারে বেরিয়ে আসবে। ঠিক আছে, এই জিনিসটা তৈরি হবে। আমি এটার নাম হচ্ছে যে মিথাইল ক্লোরাইড। নেক্সট এই বিক্রিয়াটাই কিন্তু নেক্সট স্টেপে কী হবে না, H3Clটা আর একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, এবং CH2Cl2 তৈরি হবে সেক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ আর একটা তিনটে হাইড্রোজেন পরমাণু ছিল, যেটা আর একটা প্রতিস্থাপিত হয়ে গেল এবং আর একটা ক্লোরিন দিয়ে গেল, এবং একইভাবে HCl সেখানেও বেরিয়ে আসবে। ঠিক আছে, এটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড, এই জিনিসটার নাম মিথিলিন ক্লোরাইড। নেক্সট স্টেপে CH2Cl2, এইটা যখন ক্লোরিনের সঙ্গে আমি একই সেম রিয়াকশন সূর্যালোকের উপস্থিতি যখন ঘটাচ্ছি, তখন CHCl3 তৈরি হলো। ঠিক আছে, এইটা কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অর্থাৎ এই যেটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। ঠিক আছে, ক্লোরোফর্ম আমি এইভাবে পেতে পারি, অর্থাৎ প্রতিস্থাপিত করছে। দেখো, একটাকে রিপ্লেস করে দিচ্ছে, এইচকে রিপ্লেস করে ক্লোরিন সেই জায়গাটা নিয়ে নিচ্ছে, এইভাবে রিপ্লেস করতে করতে আসছে। এবং
একটার পর একটা তুমি এই স্টেপগুলো কিন্তু তুমি পাবে এখানে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা স্টেপ হবে, সেখানে ক্লোরোফর্মটাকে নিয়ে যদি আমি কাজ করি, আমার এই রিয়াকশানটা তাহলে আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে মিথেন থেকে ক্লোরোফর্ম পেতে পারি আমাকে যদি বলে, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাকে এইভাবে দেখাতে হবে। আচ্ছা, এবার ক্লোরোফর্মটা নিলাম আমি, CH-Cl3 ক্লোরোফর্মের সংকেত। এই CH-Cl3 ক্লোরোফর্মের সঙ্গে আমি এবার ক্লোরিনকে অ্যাড করছি একইভাবে। তাহলে দেখা যাবে যে CCl4, এটার সঙ্গে তোমরা পরিচিত, কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে। CCl4 টেট্রা কথাটা দেখো, এই মানে এটা কিন্তু একটা তোমরা বুঝতে পারছো এটা একটা অজৈব যৌগ, ঠিক আছে। কার্বন টেট্রাক্লোরাইড, যদিও কার্বন আছে এখানে, টেট্রা কথাটা কিন্তু অলরেডি ওইখান থেকে আসছে। আমরা যেভাবে ডাই বা আগের দিন ডাইমিথাইল ইথার আমি তোমাদেরকে বলছিলাম, ডাইমিথাইল অর্থাৎ দুটো মিথাইল গ্রুপ আছে বলে ডাই, ট্রাই তিনটে থাকলে ট্রাই হতো, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে টেট্রা, অর্থাৎ চারটে থাকবে। তো কার্বন টেট্রাক্লোরাইড, টেট্রাক্লোরাইড অর্থাৎ চারটে ক্লোরাইড গ্রুপ এখানে ঢুকে আছে। এইভাবে আমি স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে পেতে পারি। তো এই বিক্রিয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এখানে। এছাড়া মিথেন সম্পর্কে জানার বলতে, মিথেনকে মার্স গ্যাস বলা হয়, তোমরা জানো এটা জলাভূমিতে হয় বলে, সেখানে আলেয়া টেলেয়া তৈরির ক্ষেত্রে একটা ভূমিকা আছে সেখানে, ঠিক আছে। জমিতে ওই ফসফিন বা ফসফরাস ডাইহাইড্রাইড এই পদার্থগুলো থাকে, যেগুলো বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে, ঠিক আছে। জ্বলে ওঠার পর কী হয় না, এই গ্যাসটা যেহেতু নিজেই দাহ্য, তাই সেটাকে জ্বলিয়ে রাখে, এবং ওটাকে গ্রামের অঞ্চলে অনেকে ভূত বলে। হ্যাঁ, এই অ্যাকচুয়ালি এটা তো প্রাকৃতিক গ্যাস, মানে এটা জলাভূমিতে এই গ্যাসটা পাওয়া যায়, কিন্তু মার্স গ্যাসটা, এই জন্য মার্স গ্যাস নাম দেওয়া হয়েছে মিথেনকে, ঠিক আছে। তো সেখান থেকে আলেয়া সৃষ্টি হয়, এই অনেক বইয়ে দেখবে থাকতে পারে, হ্যাঁ, কি আলেয়ার ব্যাপারটা অনেক বইয়ে থাকে। তো সেটা গ্রামাঞ্চলে দেখে অনেকে ভূত ট্রুত ভাবে বা কি ম্যাজিক ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাজিক কিছু না, এটা সায়েন্স, এটা এইভাবেই আসে জিনিসটা। নেক্সট আমার যেটা আমি পড়বো সেটা হচ্ছে আমার ইথিলিন নিয়ে। ইথিলিন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ এখান থেকে বেশ কিছু ভালো ভালো জিনিস, কারণ আমি কেন ইথিলিনে আসছি, আমি ইম্পর্টেন্টটা কোথায় না, এটা প্রথম যেটা আমি শুরু করেছি সেটা কিন্তু হচ্ছে যে এক বন্ধনী দিয়ে, ঠিক আছে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দিয়ে, এটাই হচ্ছে সেই শ্রেণীর প্রথম যৌগ, অর্থাৎ অ্যালকেন শ্রেণীর প্রথম যৌগ। অ্যালকিন যদি আমি ঢুকে যাই, অ্যালকিন শ্রেণীটা অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনী যেখানে ঢুকে গেল, সেই শ্রেণীর কিন্তু প্রথম যৌগ হচ্ছে ইথিলিন, ঠিক আছে। তাহলে ইথিলিনের সংকেত আমরা অলরেডি জেনেছি, কিন্তু CH2 অর্থাৎ এইভাবে। তাহলে এই হচ্ছে ইথিলিনের সংকেত, যেটাকে আমরা IUPAC পদ্ধতিতে ইথিন বলে থাকি। আচ্ছা, এর যে বিক্রিয়াগুলো কিন্তু হচ্ছে দ্রুত বিক্রিয়া, ঠিক আছে। এই দ্রুত বিক্রিয়াগুলো ঘটায়, কারণ এটা কিন্তু একটা ডবল বন্ড আছে এখানে, তার মানে বুঝতে পারছো যে এটা কিন্তু একটা অসম্পৃক্ত জৈব যৌগ। মিথেন যেমন একটা সম্পৃক্ত জৈব যৌগ, ও কাছে যার জন্যে এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলোকে সে অংশগ্রহণ করছে, কিন্তু যেহেতু এটা একটা অসম্পৃক্ত জৈব যৌগ, যেহেতু ইথিলিনটা ডবল বন্ড আছে সেহেতু এটা কিন্তু দ্রুত যৌগ মূলত ঘটিয়ে থাকে এখানে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমি যদি এরকম কোনো বিক্রিয়া আমাকে দেয় যে এই সিঙ্গেল বন্ডটাকে তুমি ভেঙে ডবল বন্ডে কী করে যাবে, অর্থাৎ ইথিলিন থেকে তুমি ইথেনে কী করে যাবে। দেখো, কার্বন পরমাণুর সংখ্যা বদলাবে না, অর্থাৎ আমার দুটো কার্বন পরমাণু দিয়ে আমার যদি এক বন্ধনীতে আমি আসতে চাই, তাহলে আমি কি পেতে পারি, যে যৌগটা পাবো সেটার নাম হবে ইথেন, তাই তো। ইথেন, এটা CH3 সো ইথেন। এবার এখান থেকে এখানে যাওয়া যায় কি করে, সেটা আমাকে এবার দেখতে হবে। এই বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যে কীভাবে আমি এই ইথিলিন থেকে ইথেনে যাচ্ছি। চলো, ইথিলিন থেকে ইথেন এইভাবেও দিতে পারে, বিভিন্নভাবে কিন্তু এই বিক্রিয়াটাকে দিতে পারে, ইথিলিন থেকে ইথেন। সো আমি দেখি এটা কি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমার হাইড্রোজেন অবশ্যই একটা লাগবে, বুঝতেই পারছো যে এখানে একটা হাইড্রোজেন না হলে তো আমার এই হাইড্রোজেনটা তিনটেতে যাবে না, দুটো করে হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন অবশ্যই আমাকে দিতে হবে একটা হাইড্রোজেন। কিন্তু শুধু হাইড্রোজেন দিলেই হবে না, এখানে আমাকে কতগুলো অনুঘটক ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো প্লাটিনাম, প্যালাডিয়াম, এই অনুঘটকটা আমাকে এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। প্লাটিনাম, প্যালাডিয়াম, অথবা তুমি এটাকে নিকেলও দিতে পারো, এই জিনিসগুলো দিলেই তোমার হয়ে যাবে, এবং টেম্পারেচার খুব সামান্য লাগে এই বিক্রিয়াটাতে, তাহলেই তোমার এই ডবল বন্ডটা ভেঙে গিয়ে তোমার এটা ইথেনে পরিণত হবে, অর্থাৎ CH3। তাহলে দেখো, এখানে আরও একটা এই বিক্রিয়াটার আরও একটা মানে তোমার গুরুত্ব হচ্ছে যে
আমি এই বিক্রিয়াটা মানে ডবল বন্ডকে কিভাবে ভেঙে সিঙ্গেল বন্ডে যেতে পারি তার একটা উদাহরণ কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই যে আমার যে ক্যাটালিস্টটাকে আমি ইউজ করলাম এখানে, সেই ক্যাটালিস্টটাকে ইউজ করে কিন্তু আমি এই ডবল বন্ডকে ভেঙে সিঙ্গেল বন্ডে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এটাকে তোমার হাইড্রোজিনেশন বিক্রিয়াও বলা হয়। তো এই হচ্ছে ব্যাপার, এটা সিম্পলি একটা বিজারণ ঘটছে, বুঝতেই পারছো যে হাইড্রোজেন যুক্ত হচ্ছে মানে এটা একটা বিজারণ ঘটছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে বিক্রিয়াটা ইথিলিনের আছে, অবশ্যই খুব ভালো করে দেখে রাখবে এই বিক্রিয়াটা। ইথিলিন থেকে ইথেন রূপান্তর করো দিতে পারে, ইথিলিন থেকে ইথেনে কীভাবে পরিণত করবে তার জন্য এই বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট আর একটা বিক্রিয়া যেটা মানে ভীষণ ইম্পর্টেন্ট মানে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলতে পারি এই চ্যাপ্টারের পক্ষে, সেটা হচ্ছে যে এই ইথিলিনটা যে একটা অসম্পৃক্ত জৈব যৌগ সেটা কিভাবে প্রমাণ করবে, অনেক সময় প্রমাণ দেয়। এবং শুধু ইথিলিন বলে নয়, আরও যাবতীয় যেসব অসম্পৃক্ত জৈব যৌগ আছে তাদেরকে একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে তোমাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ এটা অসম্পৃক্ত। তাহলে আমি এমন একটা বিক্রিয়া চুজ করব যে বিক্রিয়াটা অসম্পৃক্ত যারা জৈব যৌগ আছে তারা সেই বিক্রিয়াটাতে সাড়া দেবে, কিন্তু সম্পৃক্ত যারা জৈব যৌগ তারা সেই বিক্রিয়ায় সাড়া দেবে না। তাহলে সেই বিক্রিয়ার দ্বারাই আমি কিন্তু খুব সহজে বলে দিতে পারবো যে কোন জৈব যৌগটা সম্পৃক্ত আর কোন জৈব যৌগটা সম্পৃক্ত নয় বা অসম্পৃক্ত। তাহলে এইখানে আমার যে বিক্রিয়া সেটা হচ্ছে যে ব্রোমিন জলের সঙ্গে, ঠিক আছে, এটাও কিন্তু একটা দ্রুত বিক্রিয়া। সো ব্রোমিন জলের সঙ্গে আমি করব লাল বর্ণের, ব্রোমিন জলের বর্ণ লাল হয়। ঠিক আছে, তো লাল বর্ণের ব্রোমিন জলের মধ্যে দিয়ে আমি ইথিলিন গ্যাসকে চালনা করব। ঠিক আছে, ইথিলিনকে চালনা করব। তাতে কি হবে একটু দেখি। আমি প্রথমে ইথিলিন নিয়ে নিলাম একটা এবং লাল বর্ণের ব্রোমিন জলের মধ্যে চালনা করছি। ব্রোমিন জলের বর্ণ লাল হয়, তোমরা জানবে, অনেক জায়গাতেই পড়েছো। তো ব্রোমিন দিলাম এখানে। ঠিক আছে, এইটা যদি আমি ব্রোমিন জলের মধ্যে ইথিলিনটাকে যদি চালনা করি তাহলে কি তৈরি হবে একটু দেখি। সি, অর্থাৎ আমার একটা করে বন্ড কিন্তু ভেঙে গেল, কিন্তু আমার এখানে হাইড্রোজেনটা যেমন আছে তেমনই থাকলো, ব্রোমিনটা গিয়ে কিন্তু যুক্ত হয়ে গেল, অর্থাৎ এই একটা ব্রোমিন, এই একটা ব্রোমিন, অর্থাৎ এই যে বন্ডটা যে ভাঙলো, বন্ডটা ভেঙে যাওয়ার ফলে কি হলো না, আর একটা হাত খালি হয়ে গেল, এরও একটা হাত খালি হয়ে গেল, যে কিনা কাউকে না কাউকে ধরতে পারবে এবং সেখানে কিনা ব্রোমিন সরাসরি গিয়ে যুক্ত হয়ে গেল। যুক্ত যৌগ তোমরা এটাকে বলে, তোমরা খুব ভালো করে জানো যে সরাসরি গিয়ে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রতিস্থাপিত হবে না, কোনো কিছু হবে না, এবং প্রোডাক্ট হিসাবে একটাই প্রোডাক্ট পাবো আমি, এই দুটোকে জুড়ে গিয়ে সরাসরি গিয়ে জুড়ে গেল। তাহলে এই জিনিসটা তৈরি হয়ে গেল। এখন এই জিনিসটার নাম কি হবে? ঠিক আছে, এই জিনিসটার নাম কি হবে? এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই লাল বর্ণের যে ব্রোমিন জল, সেইটা এই জিনিসটা যখন তৈরি হয়ে যাবে তখন সেটা বর্ণহীন হয়ে যাবে। ঠিক আছে, সো লাল বর্ণ কী হবে? বর্ণহীন হয়ে যাবে। এই বিক্রিয়াটাতে ইথিলিন সাড়া দিল মানেই ইথিলিন একটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ, সেটা প্রমাণিত হলো, অর্থাৎ লাল বর্ণটাকে সে বর্ণহীন করে দিতে পারলো। আমি চোখে দেখে সব থেকে ভালো প্রমাণ বুঝতে পারা যায়। তাহলে এই জিনিসটার নাম কী হবে? এই জিনিসটার নাম হবে হচ্ছে যে 1,2-ডাইব্রোমো ইথেন। ঠিক আছে, 1,2-ডাইব্রোমো ইথেন। অনেকে এটাকে সন্ধি বিচ্ছেদ করে লেখে, আমি ভেঙে ভেঙে লিখলাম। 1,2-ডাইব্রোমো কেন না, 1 নম্বর কার্বন পরমাণুর সঙ্গে একটা ব্রোমিন যুক্ত আছে, 2 নম্বর কার্বন পরমাণুর সঙ্গে আর একটা ব্রোমিন যুক্ত আছে। 1,2, ওই জন্য দুটো কার্বন পরমাণু, 1 নম্বর কার্বন পরমাণু, 2 নম্বর কার্বন পরমাণুর জন্য 1 আর 2 আসছে। ডাই আসছে কেন? দুটো ব্রোমিন আছে বলে। সো ব্রোমো হচ্ছে যে এই ব্রোমিন গ্রুপটাকে বলছে ব্রোমো ইথেন, সিম্পলি ইথেন, কারণ কার্বন দুটো আছে। সো এক বন্ধনী ফলে এন। দেখো এত বড় নামকরণটা হয়তো তোমরা মুখস্থ রাখতে, আমি জানি তোমরা মুখস্থ হয়তো সবাই রাখবে, কিন্তু এই ভেঙে ভেঙে জিনিসটা যখন বোঝাচ্ছি তখন দেখো আগের পড়া যদি তোমার যদি ভালো ক্লিয়ার হয়ে থাকে ধারণাটা, তাহলে কিন্তু এই ধারণাটাও খুব পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ, নামকরণটা করা বোধহয় খুব কঠিন কিছু নয়। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে কোনো অসম্পৃক্ত জৈব যৌগকে যদি লাল বর্ণের ব্রোমিন জলের মধ্যে চালনা করা হয় তাহলে দ্রবণটা বর্ণহীন হয়ে যাবে। তাহলে আরেকটা লিখে রাখি কথাটা, যে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন লিখছি বা জৈব যৌগ, অসম্পৃক্ত জৈব যৌগ এই বিক্রিয়ায় সাড়া দেবে। ঠিক আছে, সাড়া দেবে।
আচ্ছা, এই বিক্রিয়ায় সাড়া দেবে, কিন্তু সম্পৃক্তরা দেবে না। তো হাইড্রোকার্বন দেবে না, কোনো সম্পৃক্ত হাইড্রোকার্বনই কিন্তু এই বিক্রিয়ায় সাড়া দেবে না, কিন্তু তোমার সমস্ত অসম্পৃক্ত জৈব যৌগ এই বিক্রিয়াটাতে সাড়া দেবে। অর্থাৎ সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগের মধ্যে আমি পার্থক্য করতে পারবো এই একটা মাত্র বিক্রিয়া দিয়ে। ঠিক আছে, সো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি লিখে রাখলাম, এটা ভালো করে সবাই দেখে রাখবে। নেক্সট আসবো ইথিলিনের হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। এটাও খুব ইম্পর্টেন্ট, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া। এটা আর কিছু না, ইথিলিন অণুটাকে অসংখ্য বা প্রচুর পরিমাণে ইথিলিন অণুকে যদি আমি একসঙ্গে যুক্ত করতে পারি, বহু সংখ্যক ইথিলিন অণুকে আমি যদি একসঙ্গে যুক্ত করতে পারি, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে ইথিলিনের পলিমার। ইথিলিন হচ্ছে মনোমার, মনো মানে হচ্ছে ওয়ান। তোমরা এই শব্দটার সঙ্গে আমি জানি অনেকেই পরিচিত, দেখবো ওই জ্যাক থাকে, অডিও যে জ্যাকগুলো হয় সেখানে দেখবে একটা মোনো স্টুডিও টাইপ, মোনো টাইপ এসব লেখা থাকে দেখবে। ঠিক আছে, সো মোনো মানে হচ্ছে যে একটা। ঠিক আছে, তা একটা অণু যখন আমি ইথিলিনে নেব তখন সেটাকে মনোমার বলা হবে। এই মনোমার যখন আবার অসংখ্য ইথিলিন অণু যখন যুক্ত হয়ে যাচ্ছে বা অনেক বহু সংখ্যক ইথিলিন অণু যখন যুক্ত হয় তখন সেটা পলিমারে পরিণত হচ্ছে। পলি মিন্স বহু সংখ্যক। ঠিক আছে, ফলে ইথিলিনটা তখন পলি ইথিলিন তৈরি হয়েছে, অর্থাৎ সিম্পলি বলতে গেলে পলিথিলিন, আমরা যেটাকে বলি পলিথিলিন, সেই পলিথিলিন তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে ইথিলিন থেকে পলিথিলিন তৈরি হয়, ইথিলিন। ঠিক আছে, এই ইথিলিনকে আমি সাপোজ এন সংখ্যক নিয়ে নিলাম, এই এন সংখ্যক ইথিলিনটাকে আমি ম্যাক্সিমাম একটা মানে অ্যাবনর্মাল একটা প্রেশার যদি তার উপরে দিই আমি, ঠিক আছে, মোটামুটি 1500 থেকে 2000 অ্যাটমসফেয়ার, মানে বুঝতেই পারছো যে অ্যাটমসফেয়ার মানে বায়ুমণ্ডলীয় চাপের 2000 গুণ, এরকম যদি অ্যাটমসফেয়ার যদি আমি প্রেশার দিই, মোটামুটি 150 থেকে 200 ডিগ্রি যদি টেম্পারেচার দিই, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এরকম যদি দিই, তাহলে তোমার এই জিনিসটা ঘটবে। ঠিক আছে, তখন আমি এটাকে যুক্ত হয়ে CH2 একটা করে বন্ড এদিকে খোলা থেকে যাবে, কারণ এইটা ভেঙে যাচ্ছে, এটা ভেঙে গিয়ে এটা যুক্ত, কারণ আরও অনেকের সঙ্গে যুক্ত হবে। সো আমরা সেটাকে এইভাবে দেখাবো, নিচে একটা এন লিখে দেবো, অর্থাৎ এটাই হচ্ছে পলিইথিলিন বা পলিথিন সোজা কথায়। ঠিক আছে, অর্থাৎ প্লাস্টিক সোজা কথা, মেন কথা। তাহলে এইভাবে আমি পলিমার তৈরি করতে পারি। সো মনোমার থেকে পলিমার, ঠিক আছে, মনোমার থেকে পলিমার, আরও অনেক কিছুরই পলিমার আমি তৈরি করা আমি দেখব। প্রসেসটা কিন্তু একই, অর্থাৎ বহু সংখ্যক অণুকে যুক্ত করা, আর কিছুই না। ঠিক আছে, বেশ। এর আণবিক গুরুত্বটা তোমার উচ্চ আণবিক ভরের এটা হয়। ঠিক আছে, প্রায় তোমার 20,000 সামথিং এরকম আণবিক ভর হয়, এর উচ্চ আণবিক ভর যুক্ত। তো এই হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া, অর্থাৎ মনোমারকে পলিমারে পরিণত করা, এটাই পলিমারাইজেশন বিক্রিয়া। অনেক কিছুর ক্ষেত্রেই হয় পলিমারাইজেশন বিক্রিয়া, আমি আরও দু একজনের ক্ষেত্রে দেখব। আচ্ছা, নেক্সট আমার যে বিক্রিয়াটা পড়াবো সেটা হচ্ছে আমার অ্যাসিটিলিন, যেটা নিয়ে আমি জানবো আর কি। অ্যাসিটিলিন যে জৈব যৌগটা নিয়ে জানবো, সরি অ্যাসিটিলিন, আমি ভালো করে লিখি, অ্যাসিটিলিন সংকেত তোমরা অলরেডি জেনেছো। এখানে কার্বন কার্বন ত্রিবন্ধনী আছে, অর্থাৎ কার্বন কার্বন ত্রিবন্ধনীর যে সিরিজ শুরু হচ্ছে সেই হোমোলোগাস সিরিজের প্রথম যৌগ হচ্ছে অ্যাসিটিলিন, অর্থাৎ অ্যালকাইন শ্রেণীর। ঠিক আছে, এর যে আইউপিএসি নাম সেটা হচ্ছে ইথাইন, কারণ ত্রিবন্ধনী আছে, সো আইন হবে ইথাইন, কিন্তু অ্যাকচুয়াল তার প্রচলিত নাম হচ্ছে অ্যাসিটিলিন, এবং অ্যালকাইন শ্রেণীর এটাই হচ্ছে প্রথম জৈব যৌগ। তাহলে এই অ্যাসিটিলিন জৈব যৌগটার সম্পর্কে এবার একটু আমরা জানার চেষ্টা করি। অ্যাসিটিলিন জৈব যৌগটা দেখো, ত্রিবন্ধনী যখনই পেয়েছি, তাই যে একটা জিনিস খুব পরিষ্কার যে এটা একটা অসম্পৃক্ত। ঠিক আছে, অসম্পৃক্ত জৈব যৌগ। এখন অসম্পৃক্ত জৈব যৌগকে চেনার উপায় কি? আমি অলরেডি একটু আগেই বারে বারে কথাটা বললাম যে লাল বর্ণের ব্রোমিন জলের মধ্যে দিয়ে সেই অসম্পৃক্ত জৈব যৌগকে পাঠিয়ে দাও, দেখো দ্রবণটা বর্ণহীন হয়ে যাবে। কারণ ওখানে তো দ্বিবন্ধনী ছিল, দ্বিবন্ধনী থাকলে কি হবে না? হ্যাঁ, তাও হবে, অসম্পৃক্ত হলেই হবে। যে কোনো অসম্পৃক্ত জৈব যৌগ ওই বিক্রিয়াটায় সাড়া দেবে, ওই জন্য এই বিক্রিয়াটা এত গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এবার আমি যদি বলি যে এই যে অ্যাসিটিলিনটা আছে, এই অ্যাসিটিলিনটাকে আমি ভাঙতে চাই, অর্থাৎ ত্রিবন্ধনীটাকে ভেঙে আমি এক বন্ধনীতে যেতে চাই, ঠিক আছে? তাহলে আমি কি করব, ওই একই করি, আমি হাইড্রোজেন দিয়ে ইয়ে করি, হাইড্রোজিনেশন বিক্রিয়াটাকে আমি আরেকবার রিপিট করি এর অ্যাসিটিলিনের ক্ষেত্রে, ঠিক আছে? হাইড্রোজিনেশন বিক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাবো। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি হবে, এটা যদি এক বন্ধনীতে পরিণত হয় তাহলে ইথেন হবে, খুব স্বাভাবিক, কারণ দুটো কার্বন পরমাণু আছে, বন্ধনী ত্রিবন্ধনী আছে, ভেঙে যদি এক বন্ধনীতে নিয়ে যেতে তাহলে ইথেন হবে। ইথেন করতে গেলে কী হবে না, আরও দুটো হাইড্রোজেন, এ দুটো হাইড্রোজেন পাবে, এ দুটো হাইড্রোজেন পাবে, তাহলে আমাকে অবশ্যই হাইড্রোজেন এখানে লাগবে, ঠিক আছে? কিন্তু শুধু হাইড্রোজেন দিলে হবে না, এখানে আমাকে কিন্তু তোমার একটা টেম্পারেচার লাগবে, এবং ওই একই যেটা আমি দিয়েছিলাম অনুঘটক হিসেবে প্লাটিনাম এবং প্যালাডিয়াম, ঠিক আছে? প্লাটিনাম এবং প্যালাডিয়াম, অর নিকেল তুমি ইউজ করতে পারো, সেটাও তুমি ইয়ে করতে পারো, এদেরকে ব্যবহার করতে পারো। এটাকে র্যানি নিকেল বলা হয়, ঠিক আছে? এই জিনিসটাকে অনুঘটক হিসেবে তুমি ব্যবহার করতে পারো, প্লাটিনাম, প্যালাডিয়াম অর নিকেল, প্যালাডিয়াম অথবা নিকেল তুমি। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা একটু বেশি লাগবে। দেখো, আমরা ওই যে হাইড্রোজেনেশন বিক্রিয়াটা দেখেছিলাম ইথিলিনের ক্ষেত্রে, সেখানে কিন্তু খুব কম টেম্পারেচার লেগেছিলো, অলমোস্ট রুম টেম্পারেচারের কাছাকাছি, কিন্তু এখানে কিন্তু আমার 200 to 250 টেম্পারেচার কিন্তু লাগবে, ঠিক আছে? 250 টেম্পারেচার কিন্তু লাগবে আমার এখানে, কারণ এখানে আমি ত্রিবন্ধনীকে ভাঙছি। তো ত্রিবন্ধনীকে ভেঙে আমি কি পাচ্ছি না, আমি সেক্ষেত্রে ইথেন পেলাম, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, এই ইথেন পেয়ে গেলাম আমি, অর্থাৎ ভেঙে গেল। তাহলে এক্ষেত্রেও এই বিক্রিয়ার সাহায্য আমি তাহলে বলতে পারি যে অসম্পৃক্ত জৈব যৌগকে ভেঙে সম্পৃক্ত জৈব যৌগে পরিণত করা যায় এই বিক্রিয়ার সাহায্যে। তো হাইড্রোজেনেশন যে রিয়াকশান, সেই হাইড্রোজেনেশন বিক্রিয়ার গুরুত্ব এটাই আমি বলতে পারি এখানে, যে ত্রিবন্ধনীকে যে কোনো অসম্পৃক্ত জৈব যৌগকে ভেঙে সম্পৃক্ততে পরিণত করতে গেলে আমাকে এই বিক্রিয়াটা লাগবে। এবং এইভাবেই কিন্তু জৈব যৌগ একটা সিস্টেমেটিক, খুব সুন্দর একটা মানে বাঁধা ধরা নিয়মের মধ্যে কিন্তু অনেকটাই চলে জৈব যৌগ, যার ফলে কিন্তু জৈব যৌগ পড়ার মজাটা এই জায়গাটাতে, যে যখন তুমি ওই অজৈব যৌগ প্রত্যেকে দেখেছো, তোমরা মানে চোখ বুঝে মুখস্থ করেছো বিক্রিয়াগুলোকে, এটার সঙ্গে এই এত টেম্পারেচার, এত এই লাগে, এই দিলে এই হয়, ওই দিলে ওই হয়। এখানে একটা নির্দিষ্ট ফরম্যাটকে যদি তুমি ফলো করো, বা এটাকে যদি খুব সুন্দরভাবে খুব গ্রিপে আনতে পারো, দেখবে যে একটা সিস্টেম মেনে কিন্তু হচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এটা একটা হাইড্রোজেনেশন বিক্রিয়া আমি অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখতে পেলাম, যেটা অ্যাসিটিলিন থেকে ইথেনে পরিণত করার বিক্রিয়া। আচ্ছা, নেক্সট যে বিক্রিয়াটা আমি বলছি, যেটা হচ্ছে ব্রোমিন জলের সঙ্গে, যেটা আমি বলেছিলাম যে সেটা অবশ্যই আমি দেখাবো এখানে, কারণ এটাও খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। ব্রোমিন জলের ক্ষেত্রে আমি দেখাতেই হবে আমাকে। লাল বর্ণের ব্রোমিন জলের মধ্যে দিয়ে আমি যদি চালনা করি, অ্যাসিটিলিন গ্যাসকে যদি চালনা করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু দ্রবণটা বর্ণহীন হয়ে যাবে, ঠিক আছে? এবং বর্ণহীন হয়ে গিয়ে প্রথমে কিন্তু আমরা ওই জিনিসটা দেখতে পাবো, অর্থাৎ যেটা তুমি বলেছিলে যে ওই যেটা আমরা পেয়েছিলাম ইথিলিনের ক্ষেত্রে 1,2 ডাইব্রোমো, একটু বার করি ছবিটা, 1,2 ডাইব্রোমো ইথেন, এই যে পেয়েছিলাম আমি 1,2 ডাইব্রোমো ইথেন পেয়েছিলাম, সেটাই তৈরি হবে প্রথমে যখন ভেঙে ত্রিবন্ধনীতে ভেঙে যখন দ্বিবন্ধনীতে পরিণত হবে, তখন সেই জিনিসটাই হবে। আমি একেই দিই, এখানে আমি আর বন্ড করে দেখাচ্ছি না, সরাসরি দেখিয়ে দিচ্ছি। তাহলে একটা করে ব্রিয়ার ঢুকলো, ঠিক আছে? ইথেন নয়, ইথিলিন তৈরি হচ্ছে, ঠিক আছে? 1,2 ডাইব্রোমো ইথিলিন, ঠিক আছে? এটা কিন্তু ইথেন হবে না, দেখো 1,2 ডাইব্রোমো, 1,2 ডাইব্রোমো ইথিন বলতে পারো, ইথিন বলি, কারণ ইথিলিন আর ইথিন তো একই, কারণ দ্বিবন্ধনী আছে, সো ইথিন একই ফরম্যাটে, 1 নম্বর কার্বন পরমাণু, 2 নম্বর কার্বন পরমাণু, ডাই মানে দুটো ব্রোমো, ইথিন। আচ্ছা, এইটা কিন্তু কি হবে না, এইটা আবার ব্রোমিনের সঙ্গে যুক্ত হয়ে, অর্থাৎ যুত যৌগ তৈরি হচ্ছে এখানে, সেখানে কিন্তু আমি দেখব যে সিসি এক বন্ধনী হয়ে যাবে, অর্থাৎ দ্বিবন্ধনীটা ভেঙে যাবে, এবং আমার যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনগুলো থাকলো, একটা করে হাইড্রোজেন থাকলো, এবং তোমার ইয়ে তৈরি হচ্ছে, আরও দুটো ব্রোমিন এখানে আমার ঢুকে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম, অর্থাৎ এক বন্ধনী হয়ে গেল। তাহলে দেখো এবার এটা সম্পৃক্ত হয়ে গেল, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু বর্ণহীন হয়ে যাবে, ঠিক আছে? এক্ষেত্রেও কিন্তু বর্ণহীনটা হবে, অর্থাৎ লাল বর্ণ বর্ণহীন হয়ে গেল, সরি লাল বর্ণ, এখানে লাল ছিল,
সেই কালারটা বর্ণহীন হয়ে গেল এবং এই জিনিসটা তৈরি হলো। এখন এই জিনিসটা এবার নামকরণ কী হবে, ঠিক আছে? এই জিনিসটার নামকরণ কী হবে দেখি। এই জিনিসটার নামকরণ হবে এরকম 1122 টেট্রা ব্রোমো ইথেন। 1122, দেখো 11 কেন না, 1-এর সঙ্গে দুটো ব্রোমিন যুক্ত হয়ে আছে, সো 11 দুবার 1 লিখলাম, ওই জন্য দুটো ব্রোমিন এই কার্বনের সঙ্গে যুক্ত আছে। 2 নম্বর কার্বন পরমাণুর সঙ্গে দুটো ব্রোমিন যুক্ত আছে, সো 22, ঠিক আছে? টেট্রা, টোটাল 4টে ব্রোমিন আছে, টেট্রা ব্রোমো এক বন্ধনী থাকার জন্য ইথেন, দুটো কার্বনের জন্য ইথ, এক বন্ধনীর জন্য এন, সো ইথেন। এটাও তাই, এর দ্বিবন্ধনী শিল্পটা শুধু ইথিন হয়েছে, 1112 ডাইব্রোমো ইথেন। এখানে যদি একটা করে যুক্ত ছিল তাই 12 একবার করে লিখেছি, এখানে দুবার লিখছি কারণ দুটো করে আছে। এটাই হচ্ছে কিন্তু নামকরণের নিয়ম। তাই বড় বড় জৈব যৌগ যখন তোমরা পড়বে তখন কিন্তু নামকরণের নিয়মগুলো দেখবে আরও নতুন নতুন নিয়ম যুক্ত হচ্ছে তার সঙ্গে, ঠিক আছে? এগুলো তখন খুব বেশি করে আসতে শুরু করবে। তাহলে এই বিক্রিয়াটাও কিন্তু আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তালিকায় রাখছি, কারণ আমরা জানি যে এই বিক্রিয়ার সাহায্যেও আমি সমস্ত অসম্পৃক্ত জৈব যৌগকে চিহ্নিত করতে পারি, ঠিক? এবার আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে মনোমার নিয়ে আমি আরেকবার আলোচনায় আসবো, তখনই পলিমার থেকে পলিমারাইজেশন বিক্রিয়াটা নিয়ে তখন আমি বলেছিলাম যে ইথিলিনের পলিমার হচ্ছে পলিইথিলিন। কীভাবে তৈরি হয় অলরেডি আমি বলে দিয়েছি, কাজেই আমি পদ্ধতিটা আর বলবো না, কিন্তু মনোমার নিয়ে আরেকবার আলোচনা করবো, পলিমার নিয়ে আরেকবার আলোচনা করবো, সেটা বলেছিলাম। সো পলিমারাইজেশন বিক্রিয়ার আরও দুটো জিনিস আছে, সেটা আমরা যেটা খুব ইউজফুল আমাদের দৈনন্দিন জীবনে, তোমরা এই নামটা বোধহয় শুনেছো, পিভিসি। এটার নামটার সঙ্গে সবাই পরিচিত, যারা ইলেকট্রিকের একটু যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করো বিভিন্ন ক্ষেত্রে দেখবে যে এটা এই পিভিসিগুলো খুব কাজে লাগে, বিশেষ করে ওই জলের পাইপ টাইপ তৈরি করতে। হ্যাঁ, এই তারপরে এই তারের ইলেকট্রিক তারের উপরে যা তোমার একটা যে কভার থাকে, সেই কভারটা এখন এক ধরনের নতুন একটা পথ, বা আগে তো সেই লাল কালো প্লাস্টিক জাতীয় ইউজ করা হতো, খুব বাজে গন্ধ বেরোতো, অনেক সময় গরম হয়ে পুড়ে গেলে এসব হতো। এখন কিন্তু এগুলো হয় না সচরাচর, খুব কম হয়, ঠিক আছে? সো আরও ভালো মেটেরিয়াল এসছে, সো এই পিভিসি ভালো তারে কিন্তু পিভিসি ব্যবহার করে। এর নামটা কি একটু দেখে নিই, পলিভিনাইল ক্লোরাইড। সো প্রথম হচ্ছে আমি মনোমারটাকে চিনতে শিখি, ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে? ভিনাইল ক্লোরাইড, দেখো ক্লোরিন ঢুকে আছে, সো ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল আমার মনোমারটা। এই মনোমারটাকে পলিমারাইজেশন বিক্রিয়া করিয়ে ওই একইভাবে, অর্থাৎ একটা হিউজ একটা প্রেশার টেম্পারেচার দিয়ে আমি সেটাকে পলিমার করব, অর্থাৎ তার অণুগুলোকে যুক্ত করব, ঠিক আছে? যতটা সহজে আমি বলছি খুব ভালোই বুঝতে পারছো নিশ্চয়ই, ব্যাপারটা ততটা সহজ নয়, ঠিক আছে? এগুলো করেছে যারা তারাই জানে, আমি নিজেও করতে পারবো না, কিন্তু ল্যাবে যারা করেছে তারা এই কাজগুলো করেছে, যে এই যুক্ত করাগুলোকে পলিমার তৈরি করা। তাহলে ভিনাইল ক্লোরাইডের পলিমারটাকেই বলছে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে? এটা যে মনোমার ভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে তোমার তার ইয়ে। এবার এর ব্যবহারটা খুব পরীক্ষায় আসে। প্রথমত পলিভিনাইল পিভিসি কি জিজ্ঞেস করে, পলিভিনাইল ক্লোরাইড তার সংকেত দিতে পারে, প্লাস তার সাথে তার ব্যবহার, ওই যে বললাম যা জলের পাইপ বা তোমার বিভিন্ন এখন ওই অনেক কিছু, মানে তোমার ওই দেখবে এখন তো আর ওই ফাইবার টাইবার পরিবর্তে ওই অনেক সময় এগুলো ইউজ করা হয়, রেফ্রিজারেটর বা টিভি বা ইলেকট্রনিক্স বিভিন্ন জিনিসে এগুলো ইউজ করা হয়, খুব ইউজফুল, ঠিক আছে? তারের কভার এগুলো তো খুব বেশি লাগে, জলের পাইপ এগুলো খুব বেশি লাগে, ফিনটেক্স তৈরি করতে খুব বেশি লাগে, সো পিভিসি। নেক্সট আর একটা হচ্ছে যে পিটিএফই, ঠিক আছে? পলিটেট্রাফ্লুরোইথিলিন, ফ্লুরিন ঢুকে আছে এখানে, সো ফ্লুরিন ঢুকে আছে বলে টেট্রাফ্লুরো, পলিটেট্রাফ্লুরোইথিলিন, 4টে ফ্লুরিন গ্রুপ ঢুকে আছে, সো টেট্রাফ্লুরো, ঠিক আছে? ইথিলিন দুটো ইয়ে আছে, সো ইথিন বলতে পারো, দুটো কার্বন ডবল বন্ড আছে, সো ইথিলিন, পলিটেট্রাফ্লুরোইথিলিন, ঠিক আছে? আচ্ছা, এর নাম পিটিএফই। এটাও ঠিক একই, তাই টেট্রাফ্লুরোইথিলিনের একটা পলিমার, ঠিক আছে? অ্যাকচুয়াল নাম হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, এটার নাম। এর আবার যদি পলিমার বানাই, অর্থাৎ এন সংখ্যক অণুকে ওইভাবে যদি যুক্ত করে পলিমারাইজেশন করি, তাহলে পাবো। এটাও ঠিক তাই, ওই তোমার সিনটেক্সের ট্যাঙ্ক বা ওই বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম যেগুলো আছে, বা অনেক ননস্টিকি যে বাসনপত্র আছে, ইউটেন্সিল যেগুলো আমরা ইউজ করি, বা আমার কেমিক্যাল ল্যাবে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করা হয়, এগুলো এই সব দিয়ে তৈরি করা এখনকার দিনে। আগে এগুলো
অন্য কিছু দিয়ে তৈরি হতো, কিন্তু এখন এই সমস্ত জিনিসগুলো এসছে যেগুলো নতুন তৈরি হচ্ছে, খুব ইউজফুল এবং কম খরচে এবং খুব ভালো জিনিস পাওয়া যাচ্ছে এগুলো, ঠিক আছে, এবং খুব হালকাও হয় জিনিসগুলো। তো এই হচ্ছে আমার পলিমার সম্পর্কে ব্যাপার। এবার যে জিনিসটা তোমাদের আছে সেটা আমার একদমই ভালো লাগে না, বিশেষ করে এগুলো ওই পরিবেশ সংক্রান্ত, যেহেতু এখন সব সাবজেক্টের সঙ্গেই পরিবেশকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন সব বইগুলোই তোমরা জানো যে পরিবেশ একটা ভূমিকা এখানে নিয়েছে। এই বইটা যেমন ধরো আমাদের ভৌতবিজ্ঞানের বইয়ের নাম এখন করে দিয়েছে ভৌতবিজ্ঞান ও পরিবেশ, বা পরিবেশ, বিশেষ করে পরিবেশ কথাটা থাকবে, দেখবে সব বই এক একটা বই এক এক রকম নাম আছে, তো সেখানে পরিবেশ কথাটা ঢুকে থাকবে, ভূগোল সেখানেও দেখবে থাকছে, ঠিক আছে। তো পরিবেশের ব্যাপারটা এবার চলে আসছে জৈব যৌগের ক্ষেত্রে কীভাবে সেটা। তো তোমরা এটা সবাই জানো যে কিছু কিছু জৈব যৌগ আছে যেগুলোকে তোমার আমরা মাটির সঙ্গে সেগুলো মিশে যায়, আবার কিছু কিছু আছে যেগুলো মাটির সঙ্গে মেশে না। বিশেষ করে তোমরা প্লাস্টিক এই জাতীয় জিনিসগুলো তোমরা খুব ভালো করেই জানো যেগুলো মাটির সঙ্গে মেশে না, ঠিক আছে। ওই যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থায় থেকে যায়, এদেরকে কিছুতেই নষ্ট করা যায় না, পুড়িয়ে ফেলো তাও দেখবে ছোট হয়ে থেকে গেছে, অর্থাৎ এরা মাটিতে কি কোনোভাবেই মিশবে না। তাহলে এই যে জিনিসগুলো সেগুলোকে বলছে জৈব অবিশ্লেষ্য, ঠিক আছে। তোমার এই যেগুলো আমরা ইউজ করছি, বিশেষ করে এই পলিমারগুলো, বিশেষ করে এই তোমার পলিথিন বা পলিভিনাইল ক্লোরাইড, এগুলো সবই তাই, এগুলো তুমি পুড়িয়ে দিয়েও নষ্ট করতে পারবে না। এগুলো এর ক্ষতিকারক দিক এইগুলোই, যেগুলো পৃথিবীটাকে মানে তোমার নষ্ট করে দিচ্ছে। যারা মাটি টাটি যখন খোঁড়ে বা কিছু করতে যায় তখন এই প্লাস্টিকগুলো খুব সমস্যা তৈরি করে, ড্রেনের আটকে যাওয়া, জল আটকে দেওয়া, জল নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া, এইসব করে। আবার কিছু কিছু তোমার জৈব যৌগ আছে যারা কিন্তু তোমার জৈব বিশ্লেষ্য, যে আমাদের শরীর যেরকম, আমাদের রক্ত মাংস যেরকম জৈব, সেগুলো তো আমরা জানি যে সবই, বা গাছপালা যেগুলো আছে সেগুলো সবই মাটির সঙ্গে মিশে যায়, সেগুলো পচন ঘটে, সেগুলো ব্যাকটেরিয়া দ্বারা পচন হয়, তারপরে সেগুলো মাটিতে মিশে যায়। এগুলো ধরো জীবনবিজ্ঞানের জিনিস, আমি তোমাদেরকে কী বোঝাবো, সব বই মোটামুটি অল্প স্বল্প করে পাবে, তোমরা একটু দেখে রাখবে, অর্থাৎ কোনগুলো জৈব বিশ্লেষ্য এবং কোনগুলো অবিশ্লেষ্য সেগুলো একটু দেখে রাখবে, এবং কেন পরিবেশে এগুলো কীভাবে দূষিত করছে পরিবেশকে সেগুলো একটু টুকটাক দেখে রেখো, ঠিক আছে। এছাড়া আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে রিসাইক্লিং বলে একটা জিনিস আছে, তোমাদের বইয়ে যেটুকু আছে আমি সেটুকুই বলছি ইচ্ছা করে, তার বেশি আমি কথা বলতে চাই না, কারণ বেশি পড়ে অত জানার দরকার নেই, যেটুকু আছে এখানে সেটুকুই জানো। তো রিসাইক্লিং ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় এগুলোকে পুনরায় ইউজ করা হয়, রিইউজ করা হয়, ঠিক আছে। ওই যেহেতু এগুলোকে নষ্ট করা যাচ্ছে না পলিমারগুলোকে, তাহলে এক কাজ করা হতে হবে যে পলিমারগুলোকে কালেক্ট করে এগুলো দিয়ে আবার তুমি নতুন করে পলিমার তৈরি করো, অর্থাৎ নতুন করে একেবারে নতুন করে তৈরি করলে কী হবে, যে ওগুলো তো থেকে গেলোই পৃথিবীতে, আমি আবার নতুন তৈরি করলাম, তাহলে আরও পলিমারের সংখ্যাটা বাড়লো। সেটা না করে যা ছিল সেগুলোকেই নিয়ে আসো, কালেক্ট করো, ওগুলোকে কালেক্ট করে আবার নতুন করে ইউজ করো, তাহলে কী হবে, তাহলে হয়তো এর ব্যবহারটা কিছুটা হলেও কমবে। এছাড়া তোমাকে বারে বারে ওই যে বলছে পাট জাতীয় দ্রব্য এগুলোর ব্যবহার বাড়াতে, অর্থাৎ যেগুলো মাটির সঙ্গে মিশতে পারে, ঠিক আছে। পাটের থলি বা ব্যাগ এগুলো আগে খুব ইউজ হতো, এখন এগুলোর খরচা বেড়ে গেছে, এগুলো অনেক কম খরচে হয়ে যাচ্ছে প্লাস্টিকে, লোকে প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করছে, কিন্তু বলছে যে ওইগুলোতে ফিরে আসার জন্য, যাতে করে ওগুলো মাটির সঙ্গে মেশে। কে বলছে আর কে শুনছে, এটা হচ্ছে ব্যাপার। অনেক জায়গায় যদিও আইন ফাইন করে দিয়েছে, আমি যেমন যতদূর তুমি দেখবে যে সব পাহাড়ি অঞ্চলে যদি তুমি বেড়াতে যাও, ওখানে কিন্তু প্লাস্টিকটা খুব স্ট্রিক্টলি ব্যান করা আছে তোমার, ঠিক আছে। এটা একটা কারণ আছে, কিন্তু ব্যান করার পিছনে একটা কারণ আছে, কারণ ব্যাপারটা হচ্ছে যে ওখানে তোমার এই প্লাস্টিকগুলো যখন জমে যায় না, মাটি এই যে গাছ যে আঁকড়ে দেখে মাটিটাকে, সেই আঁকড়ে রাখতে পারে না, ধস নেমে যায় তখন, ওদের ধসটা একটা খুব বড় সমস্যা। তো পাহাড়ি অঞ্চলে এই প্লাস্টিক জমে কি এই ধস নামতে কিন্তু খুব সাহায্য করে এই প্লাস্টিকগুলো, যার জন্য ওখানে প্লাস্টিক ওরা ব্যান করতে বাধ্য হয়েছে। কিন্তু তাই ওখানে একটা স্ট্রিক্টলি ব্যান করা থাকে যে কাগজের ইউজ করো, অন্য কিছু ম্যাটেরিয়াল ইউজ করো, কিন্তু প্লাস্টিক ইউজ করা যাবে না, ক্যারি ব্যাগ ইউজ করা যাবে না, খুব রেয়ার, ঠিক আছে, খুব কম সেখানে ইউজ। আচ্ছা, এছাড়া আমাদের নেক্সট আছে যে অ্যালকোহল শ্রেণী, সেখানে হচ্ছে যে মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, এগুলো সম্পর্কে একটু আছে, ঠিক আছে। ইথাইল অ্যালকোহল তুমি অলরেডি আমরা দেখেছি যে C2H5OH ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহল তোমরা জানো যে খুব এগুলো পানীয় হিসাবে ব্যবহৃত হয় খুব বেশি, ঠিক আছে, যে অর্থাৎ মদ টদ তৈরির ক্ষেত্রে অ্যালকোহল ছাড়া তো হয় না, তো সেখানে খুব বেশি এগুলো ইউজ হয়, ঠিক আছে।
আচ্ছা, এছাড়া তোমার রেকটিফাইড স্প্রিট হিসাবে এটাকে আমরা ইউজ করি, যেগুলো দেখবে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে, ঠিক আছে, বা জীবাণুনাশক হিসাবে প্রথমে যে ইঞ্জেকশন দেওয়ার সময় দেখবে ওটা স্প্রিট দিয়ে প্রথমে একটু ঘষে নেয়, সেটাকে ইয়ে করার জন্য বা জায়গাটাকে একটু অবশ করার জন্যে। এইসব ক্ষেত্রে আমরা রেকটিফাইড স্প্রিট ইউজ করি, সেখানে মোটামুটি তোমার 96% মতো ইথানল থাকে, ইথাইল অ্যালকোহল থাকে। এছাড়া 4% মতো জলের মিশ্রণ দিয়ে এটা তৈরি করা হয়, এটা ঠিক আছে, 4% মতো জলের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, তো এই হলো জিনিস। এবার ইথাইল অ্যালকোহলের যে রাসায়নিক বিক্রিয়াগুলো তোমাদেরকে জানতে হবে, সেটা একটু দেখবো আমরা এখানে। সেটা হচ্ছে যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। C2H5OH, এটার সঙ্গে তোমার সোডিয়ামের বিক্রিয়া, সিম্পলি সোডিয়ামের বিক্রিয়ার ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এই বুঝতে পারছো যে এই যে হাইড্রোজেন পরমাণুটা বাইরে রয়েছে, OH গ্রুপের যে হাইড্রোজেন পরমাণু, সেই হাইড্রোজেন পরমাণুটা প্রতিস্থাপিত হবে এবং সেখানে সোডিয়াম ঢুকে যাবে, ঠিক আছে, C2H5ONa, ঠিক আছে, এইটা পড়ে গেলো এবং এই হাইড্রোজেনটা বাইরে বেরিয়ে চলে এলো, এই জিনিসটা হবে। এখন এই যৌগটার তাহলে নাম কী হবে? এই যৌগটার নাম হচ্ছে যে সোডিয়াম ইথক্সাইড, ঠিক আছে, সোডিয়াম ইথক্সাইড, ঠিক আছে। এখানে কিন্তু আর অ্যালকোহল থাকলো না, দেখো অ্যালকোহল গ্রুপ কিন্তু আর থাকলো না এখানে, সো এটা সোডিয়াম ইথক্সাইড হয়ে গেল, অর্থাৎ একটা অক্সাইড হয়ে গেল, একটা অক্সিজেন ঢুকে গেল আর একটা ধাতু ঢুকে গেল এখানে, সোডিয়াম ধাতু ঢুকে গেল এখানে, সো এটা ইথক্সাইড হয়ে গেল। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, একটু দেখে রেখো সোডিয়ামের সঙ্গে বিক্রিয়াটা। আচ্ছা, নেক্সট বিক্রিয়াটা কিন্তু খুবই আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই ইথানলকে C2H5OH, এই ইথানলকে আমি কী করছি না, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে আমি একটা বিক্রিয়া ঘটাচ্ছি, ঠিক আছে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে মোটামুটি 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে একটা বিক্রিয়া আমি দেখাচ্ছি কনসেন্ট্রেটেড H2SO4 এর সঙ্গে। কী হবে আমি জানি, এটা যে সালফিউরিক অ্যাসিডের একটা ভূমিকা আছে যে সে জলকে শুষে নেয়, ঠিক আছে, তো জলটাকে টেনে বার করে নেয়, তো এখানেও ঠিক তাই করবে, সে সেই কাজটাই করবে, অর্থাৎ এই অ্যালকোহল থেকে জলের পাটটা বের করে নেবে সে, ঠিক আছে। জলের পাটটা বের করে যদি নেয় তাহলে এখানে কী পড়ে থাকছে দেখো তো, অর্থাৎ H2ওটা যদি বের করে নেয় এখান থেকে তাহলে কী পড়ে থাকছে, C2H6 আছে, 4 হয়ে যাবে, ঠিক আছে, প্লাস H2O, অর্থাৎ জলটাকে সে বের করে নিল। তাহলে পড়ে থাকলো কি এইটা, এটা কী জিনিস না, ইথিলিন, ঠিক আছে, ইথিলিন। যদি যেহেতু আমি ভেঙে লিখিনি বলে দেখো তুমি বুঝতে পারছো না, আণবিক সংকেত থেকে এটা C2H4 মনে থাকলে ভালো কথা, কিন্তু আমার মনে হয় এটাকে এইভাবে লিখলে ভালো হতো, ঠিক আছে, এভাবে লিখলে পরে ভালো হতো, C2H4, অর্থাৎ তোমার অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন কীভাবে প্রস্তুত করা যাবে তার একটা বিক্রিয়া তুমি এটাকে বলতে পারো। তো এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট বিক্রিয়া অ্যালকোহলের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা চলে আসি অ্যাসিড। সব ছুঁয়ে ছুঁয়ে গেছে তোমাদের সিলেবাসে, যেভাবে আছে আমি সেভাবেই পড়াচ্ছি এই জায়গাটা, কারণ যেটা নাই সেটা ফালতু বলে তো লাভ নেই। তবে অ্যাসিড গ্রুপে চলে আসি। অ্যাসিডে তোমাদের আছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড, এর IUPAC পদ্ধতির নাম আছে আলাদা, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড, কিন্তু এখানে হচ্ছে যে অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ তোমরা জানো যে মোটামুটি 5 to 7%, এটা জলীয় দ্রবণটাকে বলছে যে ভিনিগার। ভিনিগার তোমার মাছ মাংস সংরক্ষণে লাগে, রান্নাতে লাগে, এসব ক্ষেত্রে কাজে লাগে। তো ভিনিগার খুব ইম্পর্টেন্ট জিনিস, টক হয় খেতে, খাবারও দেয়, ওই জন্য অনেক সময় লেবুর পরিবর্তে ভিনিগার দিয়ে দেয়। মাছ মাংস দেখবে বাড়িতে এলে অনেক সময় মাছের মাংস গায়ে লেবু দিয়ে দেয়, যাদের বাড়িতে ফ্রিজ ট্রিজ নেই তারা এই লেবু বা ভিনিগার জাতীয় কিছুটা দিয়ে দেয়, তাদের কিন্তু এই পচনটা ধরে না। ভোজ বাড়িতে তো অবশ্যই করে, অত মাংস তো ফ্রিজে রাখা সম্ভব না, ওখানে কিন্তু ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখে, ঠিক আছে, তাহলে এই মানে পচে যায় না, ওই গরমে হয়তো পড়ে আছে অনেকক্ষণ পরে হয়তো রান্না হবে, জিনিসটা নষ্ট হয়ে যায় না। সো এটা অ্যাসিডিক অ্যাসিডের একটা ইয়ে। অ্যাসিডিক অ্যাসিডের একটা বিক্রিয়া আমরা এখানে দেখব, সেটা হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া, CH3COOH, ক্ষারের সঙ্গে বিক্রিয়া NaOH, ঠিক আছে, NaOH এর সঙ্গে বিক্রিয়া। এখানেও বুঝতেই পারছো যে এখানে এই এইচটাকে রিপ্লেস করবে Na দ্বারা, ঠিক আছে, CH3COONA, ঠিক আছে। আচ্ছা, আর কি হবে, আর কি হতে পারে এখান থেকে, দেখো এখানে তোমার জলটা বেরিয়ে আসবে, বুঝতেই পারছো যে H2O, হাইড্রোজেন এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল, এখানে OH গ্রুপ পড়ে আছে, সো H2O, অর্থাৎ জল বেরিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিক্রিয়া তোমাদেরকে আমি দেখিয়ে রাখি,
সেটা হচ্ছে যে CH3COOH অ্যাসিডিক অ্যাসিডেরই বিক্রিয়া, সেটা হচ্ছে যে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে, ঠিক আছে। এটা সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে এটা করে দিই, NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, এটা দিয়ে যদি আমি করি তাহলেও CH3COO, দেখো এটা ঢুকে যাবে এইচকে রিপ্লেস করে Na, বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলোকে খুব সহজে ঢুকিয়ে দিতে পারবো। দেখো এটা ঢুকে গেল, তাহলে পড়ে থাকলো কে আমার, তাহলে এখান থেকে একটা H বেরিয়ে আসছে আর CO3 পড়ে আছে, তাহলে H2O হবে, একটা অক্সিজেন নিয়ে H2O, আর একটা কী হবে CO2, ঠিক আছে। তাহলে একটা CO2 একটা H2O, দেখো ওইগুলো নিয়েই কিন্তু জিনিসগুলো হয়ে যাচ্ছে। তাহলে এটাও ঠিক তাই, ওই রিপ্লেস করলো, একটা রিপ্লেসমেন্ট হলো, বাকি যেটা পড়ে থাকলো তারা গিয়ে একটা তৈরি করছে। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস এখান থেকে তাহলে তোমার বেরিয়ে আসছে। এটা হচ্ছে তোমার অ্যাসিডিক অ্যাসিডের এই বিক্রিয়া আছে। আচ্ছা, ইথাইল অ্যালকোহলের এখানে একটা এস্টার গ্রুপ আছে। এস্টার গ্রুপ তোমরা এখনও অবধি পড়োনি, হ্যাঁ। এস্টার গ্রুপটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি। এস্টার গ্রুপ হচ্ছে COO, ঠিক আছে, এটা হচ্ছে এস্টার গ্রুপ। তোমাদেরকে আমি ইথার গ্রুপ দেখিয়েছি, ঠিক আছে, ইথার দেখিয়েছি, তারপরে কিটোন দেখিয়েছি, ঠিক আছে, কিন্তু এস্টার তোমাদেরকে দেখাইনি এখনও। সো এস্টারের একটা বিক্রিয়া আছে, যে বিক্রিয়াটা তোমাদের সিলেবাসে আছে বলে আমি পড়াচ্ছি, এস্টারিফিকেশন বিক্রিয়া, ঠিক আছে। এস্টারিফিকেশন বিক্রিয়া, এই বিক্রিয়াটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, যার জন্য আমি একটু দেখিয়ে রাখছি। এটাও অ্যাসিটিক অ্যাসিড থেকেই হবে, CH3COOH, এই অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যালকোহল CH3CH2OH, এটাকে আমরা C2H5ও বলতে পারি, এটা ভেঙে লিখলে CH3CH2OH, ঠিক আছে। এটার সঙ্গে গাঢ় H2SO4 লাগবে আমার, কনসেন্ট্রেটেড H2SO4 এর সঙ্গে দিতে হবে, ঠিক আছে। কনসেন্ট্রেটেড H2SO4 যদি আমি এখানে দিই, প্লাস আমি কিছুটা তাপ দিলাম, একটা টেম্পারেচারের আমি হিট দিলাম, তাহলে আমার যে জিনিসটা তৈরি হবে সেটা একটা এস্টার তৈরি হবে, CH3COO CH2CH3 প্লাস H2O, ঠিক আছে, জল আর একটা এস্টার তৈরি হলো। এটা হচ্ছে একটা এস্টার, কারণ এখানে এই COO গ্রুপটা ঢুকে আছে, এস্টার, ঠিক আছে, এই COO গ্রুপটা ঢুকে আছে। CO গ্রুপ তোমরা দেখেছো, COO গ্রুপটা তোমরা এখনও দেখোনি, এটাই হচ্ছে এস্টার গ্রুপ। সো এস্টার, এই বিক্রিয়াটাকে এই জন্য এস্টারিফিকেশন বিক্রিয়া বলা হচ্ছে। তো এটা তোমরা একটু দেখে রেখো, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এস্টারিফিকেশন বিক্রিয়া অনেক সময় লিখতে দেয় যে এস্টারিফিকেশন বিক্রিয়াটা কী। আচ্ছা, এই হচ্ছে তোমাদের আছে, আর কিছু জিনিস তোমাদের বইয়ে আছে, সেগুলো একটু দেখো, সব আমার এই মুহূর্তে মাথায় আসছে না। এবং কিছু বলতে গেলে বিক্রিয়ার জায়গা থেকে তোমার কিছু ব্যবহার আছে, ওইগুলো একটু ভালো করে খুঁটিয়ে দেখে রেখো। ওই তোমার যেমন ধরো মেথিলেটেড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, হ্যাঁ, এই যে জিনিসগুলো, ডিনেচার্ড স্পিরিট যেরকম ধরো তোমার অ্যাকচুয়ালি ওই যে অ্যালকোহল, যেটা আমি বললাম যে ইথাইল অ্যালকোহল বা ইথানল, যেটাকে খুব পানীয় হিসাবে লোকে খুব ব্যবহার করে এখন, তো ধরো এই জিনিসগুলোর প্রতি বহু লোকই আসক্তি রয়েছে, এইসব মানে মদ্যপানে অনেকেই এখন অভ্যস্ত হয়ে গেছে বা চলে এসছে, যেগুলো খুবই খারাপ জিনিস, এবং পেলেই সেগুলোকে খেয়ে নিচ্ছে যেভাবেই পাক না কেন। তো অ্যালকোহলকে ওই জন্যে খোলা বাজারে এইভাবে ছাড়াটা খুব মুশকিল। মানে আমরা হয়তো ল্যাবের প্রয়োজনে অ্যালকোহলটাকে কিনতে যাচ্ছি, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে কেউ সেটাকে হয়তো অন্য পারপাসে ইউজ করে ফেলছে, হ্যাঁ। তো সেই কারণে সেটাকে আটকানোর জন্য কি হয় না, ওই অ্যালকোহলটাকে বিষাক্ত করে দেওয়া হয়, ঠিক আছে। অ্যালকোহলটাকে বিষাক্ত বলতে পিরিডিন, ন্যাপথা, এই জাতীয় কিছু বিষাক্ত দ্রব্য যেগুলো খাওয়ার অযোগ্য বা পানের অযোগ্য করে তোলা হয়, নাহলে এত লোকে মানে মিসইউজ করছে জিনিসটার, সেই কারণে করা হয়েছে। এইটাকে মেথিলেটেড স্পিরিট বলা হয়, ঠিক আছে, যাতে করে মানুষ খেতে না পারে, যখন তখন খেয়ে নিল অ্যালকোহল একটু, সেটা যেন না হয়। এই আছে জিনিস। আর কিছু জিনিস তোমাদের দেখো বইয়ে, হ্যাঁ, বইগুলো একটু দেখে কীরকম কী লাগছে। 1 মিনিট দাঁড়াও, তোমাদের বইটা একবার আমি দেখি লাস্ট কী কিছু আছে কি না কিছু, তারপর আমি তোমাদেরকে একটু পজ করছি ভিডিওটা। আচ্ছা, তোমাদের বইটা আমি আনলাম, সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটু জিনিস আছে, সেটা হচ্ছে যে ওই এলপিজি আর সিএনজি নিয়ে কিছু কথা আছে দেখছি, ঠিক আছে। তো এটা আমার মনে হয় আগে কোনো একটা চ্যাপ্টারও আমি বোধহয় কেমিস্ট্রির আছে, হ্যাঁ, এখানেও রেখেছে, যেহেতু এটা জৈব যৌগের সঙ্গে সম্পর্কযুক্ত।
তো এলপিজি তো তোমরা জানো যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমরা রান্নার সিলিন্ডার হিসেবে ইউজ করি। হ্যাঁ, এবং সেটা তোমার এমনিতে ওর মধ্যে থেকে তোমার কোনো, যদি গ্যাসটা জ্বলে তখন কোনো গন্ধ হয় না, ঠিক আছে, কিন্তু গ্যাসটাকে যখন তুমি এমনি যদি গ্যাসটা লিক করে কোনো কারণে, তাহলে কিন্তু ওখান থেকে একটা গন্ধ বেরোয়, একটা বিচ্ছিরি ধরনের গন্ধ বেরোয়। হ্যাঁ, আবার যখন জ্বলছে তখন কিন্তু কোনো গন্ধ নেই। সেটা মূলত তোমরা জানো যে ওখানে একটা জৈব যৌগই কিন্তু মেশানো হয়ে থাকে, ঠিক আছে। ইথাইল মার্কাপটন বলে একটা জৈব যৌগ ওখানে মেশানো হয়, যেটার জন্য এই গন্ধটা বেরোয়। ওটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভূমিকা নেই কিন্তু ওখানে, শুধুমাত্র এই গন্ধটা যেন তুমি গ্যাস লিক করলে যেন আমি বুঝতে পারি গন্ধটা, ঠিক আছে। আবার গ্যাস জ্বললে কিন্তু পাবে না। এই হচ্ছে এলপিজি। আর এলপিজির উপাদানগুলো দেখো এখানে দেওয়া আছে, প্রপিন, নর্মাল বিউটেন, আইসোবিউটেন, এইসব আছে। এইগুলো হচ্ছে তোমার আর সিএনজির ব্যাপারটা তোমরা জানো, সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, যেটাকে কম্প্রেস করে চাপ দিয়ে তোমার একটা মধ্যে ভরে রাখা হয়। এরও প্রধান উপাদান হচ্ছে মিথেন এবং ইথেন। তো এগুলো একটু দেখে নিই, ওগুলো আগের চ্যাপ্টারেই আছে সম্ভবত, এর আগে একটা চ্যাপ্টার আছে, ওখানে একটু দেখতে পারো, ওখানেও থাকতে পারে, ঠিক আছে। সো নতুন করে কিছু দেখার কিছু নেই। আর যদি কিছু দেখতে পাও সেটা আমাকে জানিও, আমি তখন না হয় সেটা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে। এছাড়া আমার যেটুকু যা মনে পড়ছে, এখানে আর একটা বিক্রিয়া আমরা অনেক সময় করি, কিছু কিছু বইয়ে থাকে, সেটা হচ্ছে যে অ্যাসিটিলিনের একটা বিক্রিয়া। অ্যাসিটিলিনের সেই বিক্রিয়াটা, যে অ্যাসিটিলিনকে যদি জল, মানে অ্যাসিটিলিন কীভাবে তৈরি করা হবে, ঠিক আছে, সেটা কার্বাইড দিয়ে, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জল মিশিয়ে তৈরি করা হয় অ্যাসিটিলিন, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বাইড এরকম থাকে, ক্যালসিয়াম কার্বাইড তার সঙ্গে জল মেশালে তোমার অ্যাসিটিলিনটা তৈরি হয়, C2H2 CaO। এটা তুমি বলতে পারো যে এটা একটা অজৈব যৌগ থেকে একটা জৈব যৌগ কীভাবে প্রস্তুত করা হয় তার একটা এই ধরনের তৈরি করে এই অ্যাসিটিলিন গ্যাস যেটা পাওয়া যায়, সেটাকে আবার অনেকে আগুন জ্বালিয়ে অনেকে করে। কার্বাইড, অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বাইড মানে কার্বাইড হিসাবেও এটাকে ইউজ করা হয়, ঠিক আছে। তো সেইটা দিয়ে এইভাবে তোমার অজৈব যৌগ থেকে জৈব যৌগতে তুমি যেতে পারো, দেখে রাখতে পারো, এমনি বিশেষ খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের প্রয়োজনের জন্য বলে রাখি, কারণ আমি যেহেতু ক্লাসটা আজকে শেষ করে দিচ্ছি জৈব যৌগটা, আর আমি এটাকে টানবো না, প্র্যাকটিস করালে কিছু করাতে পারি, সেগুলো কোশ্চেন অ্যান্সার। তো সেটা হচ্ছে যে জৈব যৌগ আমি যখন তোমাদেরকে পড়াতে শুরু করেছিলাম, যেহেতু তোমাদের নেই বলে আমি বলিনি, প্রথমে বললে পরে তোমরা একটু বিভ্রান্ত হতে, তাই লাস্টে একটু আলোচনা করে দিই, যারা উৎসাহী ছিলে তারা একটু দেখো জিনিসটা। এই জৈব যৌগ অ্যাকচুয়ালি দু ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক জৈব যৌগ, আর একটা হচ্ছে অ্যারোমেটিক, ঠিক আছে। অ্যালিফ্যাটিক আর হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ, ঠিক আছে। অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক। আমরা এতক্ষণ অবধি যে জৈব যৌগগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো সবই হচ্ছে অ্যালিফ্যাটিক জৈব যৌগ, অর্থাৎ যেগুলো কার্বন শৃঙ্খল আকারে থাকে, এরকম চেনের মতো আকারে থাকে, সেগুলো হচ্ছে সব অ্যালিফ্যাটিক জৈব যৌগ। অ্যারোমেটিক জৈব যৌগ হচ্ছে যেখানে বলয় আকারে থাকবে, অর্থাৎ বদ্ধ শৃঙ্খলটা কিন্তু বদ্ধ হবে, এটা মুক্ত, ঠিক আছে, এখানে কিন্তু বদ্ধ হবে, অর্থাৎ এখানে তোমার একটা করে ষড়ভুজ থাকবে এরকম, এই ষড়ভুজটাকে বলা হচ্ছে বেঞ্জিন বলয় বলা হয় এটাকে, ঠিক আছে, বেঞ্জিন বলয়। এই বেঞ্জিন বলয়টা সেই গঠনের মধ্যে ঢুকে থাকবে তাদেরকে আমরা অ্যারোমেটিক জৈব যৌগ বলি, যখন দুটো পার্ট আলাদা, ঠিক আছে, অ্যালিফ্যাটিক অ্যারোমেটিকের জন্য আরও পড়াশোনা করতে হয়, উঁচু ক্লাসে তোমাদের আছে। যেমন ধরো তোমার অ্যারোমা কথাটার অর্থ হচ্ছে সুগন্ধ, সুন্দর গন্ধ পাওয়া যায় এই অ্যারোমেটিক জৈব যৌগগুলোতে। তুমি ন্যাপথলিন বলো বা ওই আয়োডেক্স জাতীয় বা এই সব যে জিনিসগুলো আছে, সেগুলো সবই হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ, অর্থাৎ এগুলো একটা সুন্দর গন্ধ পাওয়া যায়, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু, এই যে ষড়ভুজটা তুমি দেখছো, সেই ষড়ভুজটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কার্বন আর হাইড্রোজেনেরই তোমার ষড়ভুজটা, আমার হলো না ভালো, জৈব যৌগই দিয়েই তৈরি,
কীভাবে হচ্ছে দেখো, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা করে সি আছে ধরো, ঠিক আছে। কীভাবে তৈরি হয় আমি একটু দেখিয়ে রাখছি, তোমাদের সিলেবাসে নেই কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, যারা উৎসাহী ছিল তারাই শেষটুকু অবধি দেখো। তো এখানে তোমার কার্বন কার্বন হাইড্রোজেনের সবগুলোর সঙ্গে একটা করে থাকবে, ঠিক আছে। এইবার এখানে তাহলে আমরা দেখি যে কতগুলো করে ভর্তি হচ্ছে, যোজ্যতাগুলো দেখি। প্রথমে এই কার্বনটাকে যদি ধরি আমি, তাহলে এই কার্বনের এদিকে একটা ফিল আপ হয়েছে, এদিকে একটা ফিল আপ হয়েছে, এদিকে একটা ফিল আপ হয়ে গেছে। তাহলে আমি আর একটা দিলাম এখানে, ঠিক আছে। এটা লাগবে না, যদিও এটা কিন্তু লাগবে না, আমি লেগে গেল তাই এটা লাগবে না। তাহলে আর একটা দিলাম, তাহলে দেখো এই কার্বন পরমাণুটার এদিকে দুটো হলো, এই কার্বনের সঙ্গে ডবল বন্ড করেছে, আর এই হাইড্রোজেনকে একটা নিয়েছে আর এদিকে একটা নিয়েছে, অর্থাৎ চারটে তার ফিল আপ, ঠিক আছে। প্রত্যেকটাকে ধরে ধরে আমি এগোচ্ছি কার্বন। এই কার্বনটাকে ধরি, এই কার্বনের দেখো দুটো এদিকে ফিল আপ হয়ে গেছে, একটা হাইড্রোজেন সঙ্গে নিয়ে নিয়েছে, ঠিক আছে। তিনটে হয়ে গেল, একটা চারটে, তাহলে এখানে আর কিছু লাগছে না আমার। আচ্ছা, এই কার্বনটাকে দেখি, দেখো এখানে আমি আর কিন্তু বসাতে পারবো না, কারণ তাহলে এর যে চার্জযোগ্যতা সেটা ব্রেক করে যাবে। তাহলে আমার এই কাজটা হয়ে গেছে। তাহলে এখানে আমি এদিকে কিছু লাগাতে পারবো না, এদিকে লাগাতে পারি। তাহলে এই কার্বন পরমাণুর ক্ষেত্রে দেখি এদিকে এক বন্ধন চলে গেছে, এদিকে একটা বন্ধনই চলে গেছে, এদিকে একটা গেছে, কিন্তু তিনটে হলো, চারটে হলো না। তাহলে আমাকে এখানে আর একটা লাগাতে হবে। তাহলে এই কার্বনটারও চারটে হয়ে গেল। এবার এই কার্বনটার দেখি, এদিকে দুটো চলে গেল, এদিকে একটা হাইড্রোজেন একটা গেল, এদিকে একটা, তাহলে চারটে হয়ে গেল। তাহলে এর সঙ্গে কিছু লাগানোর দরকার নেই। একে দেখি এবার, এর ক্ষেত্রে এদিকে একটা, এদিকে একটা, হাইড্রোজেনের সঙ্গে একটা, তিনটে হয়েছে। তাহলে আর একটা এখানে দিলাম, ঠিক আছে, এখানে একটা দিলাম, তাহলে চারটে হলো, ঠিক আছে। এরও চারটে হয়ে গেল। এর ক্ষেত্রে দেখি, এর ক্ষেত্রে এদিকে একটা, এদিকে দুটো, তিনটে, একটা হাইড্রোজেনের সঙ্গে, চারটে হয়ে গেল। তাহলে দেখো আমার ফিল আপ হয়ে গেল পুরো জিনিসটা। অর্থাৎ আমি যদি খুব সহজে জিনিসটাকে আঁকার চেষ্টা করি, এবার সি 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 সি, এখানে এইচ, এখানে এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। এবার আমি ডবল বন্ডটা দিয়েছি তিনটে, দেখো গোটা ষড়ভুজের মধ্যে একটা অন্তর একটা, তিনটে করে ডবল বন্ড থাকছে। তাহলে কার্বন কটা? ছটা কার্বন, হাইড্রোজেন কটা? ছটা হাইড্রোজেন। আণবিক সংকেত C6H6, এটাকে বলা হচ্ছে বেনজিন। এই বেনজিন হচ্ছে এই অ্যারোমেটিক জৈব যৌগের একদম প্রাথমিক জৈব যৌগ, এবং এই বেনজিন বলয়টা অর্থাৎ এই ষড়ভুজটা সবসময় ঢুকে থাকবে। বেশ কিছু ছবিতে তোমরা দেখতে পাবে, যখন আরও অনেক পড়াশোনা করবে উঁচু ক্লাসে গিয়ে, ক্লাস 12-এ গিয়েই পড়তে হবে, এমন কিছু উঁচু ক্লাস নয়, যারা সায়েন্স নিয়ে পড়বে তারা কিন্তু এটা নিয়ে দেখবে যে আছে। তাই আমি ইন্ট্রোডাকশান এটা করে দিয়ে রাখলাম ক্লাস 12-এর জন্যে। আমি জৈব যৌগ এখানে শেষ করছি, ঠিক আছে, ব্যাস।